যারাই আমাদের রুশামা, ওকেই সেদিন পেয়েছিলেন আঞ্জুমান রোজি, নাম রেখেছিলেন যারা। নিজের মেয়ের মতো বড় করেছে, পড়তে পাঠিয়েছেন বিদেশের মাটিতে। কিন্তু সে বোধহয় জানতেনও না যারা এদেশে এসেই নিজের আসল পরিবারের খোঁজ পাবে। আসলেই জানতাম না। তবে আমার দ্বারা যদি সত্যিই তোমাদের রুষা হয়, তাহলে আমার থেকে খুশি বোধহয় দ্বিতীয়টি কেউ হবে না। হাসান বিলার দরজায় দাঁড়িয়ে কথাগুলো বললেন আঞ্জুমান। হাতে ট্রলি, পরিপাটি সাদা শাড়ি, মাথায় আধা পাকা চুল, চেহারায় সন্তোষের ছাপ স্পষ্ট। আঞ্জুমানকে দেখেই যারা অবিশ্বাসের সুরে ডাকলো তাকে। মনি, তুমি এখানে? তোমার ফ্লাইট না আরো? যারার কথা পুরোপুরি শেষ হলো না, তার আগেই আঞ্জুমান হেসে বলে উঠলেন, মনে কি করব বলতো মা? তোমার ভাবি জরুরি তলব করলো যে, তাই আগেভাগেই চলে এসেছি। আমাকে ভিতরে আসতে বলবে না? আরশি এগিয়ে গেল তার কাছে, হাত থেকে ট্রলি নিয়ে সালাম দিল তাকে, পরপর হাত ধরে নিয়ে এলো ভেতরে। সবার মাঝে আঞ্জুমান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মরিয়ম বেগমকে দেখলেন। তারপর হাতের ব্যাগের চেন খুলে খুঁজলেন কিছু একটা, খুঁজেও পেলেন সাথে সাথে। সেটা বের করে মরিয়ম বেগমের হাতে দিয়ে শুধালেন, দেখুন তো, চিনতে পারেন কিনা? আমি যারাকে যখন পাই তখন ওর হাতে পরানো ছিল এটা। আপনার বৌমা আমাকে ফোন করে বলেছিল আসার সময় সাথে করে যারার ছোটবেলার কিছু নিয়ে আসতে। কিভাবে আমার নম্বর এই বাচ্চা মেয়েটা পেল, কিভাবে এত কিছু এত কম সময় আয়োজন করলো, আমি তাও জানি না। শুধু ভাবছিলাম কি আনবো, যেটা দেখে আপনারা চিনতে পারবেন ওই রুষা। আমি ভেবে পাচ্ছিলাম না গুটি কয়েক ছবি ছাড়া কি আনতে পারা যায়। তখনই মনে পড়লো এটার কথা। মরিয়ম বেগম কিছুটা সময় নিস্তব্ধ নীরব হয়ে তাকিয়ে রইলেন নিজের হাতের মুঠোয়। ঝুনঝুনি লাগানো একটা রূপোর চিকন বালা, ছোট বাচ্চাদের হাতে যেমনটা পরানো হয়। কিছু সময় বিস্ফোরিত নয়নে সেদিকে তাকিয়ে থেকেই মৃদু আর্তনাদ করে উঠলেন প্রোডা। এটা তো আমার রুষার, ওর হাতে পড়া ছিল যেদিন ও হারিয়ে যায়। তার মানে সত্যি সত্যি আপনার যারাই আমার মেয়ে রুষা, ও আমার নিজের মেয়ে? আঞ্জুমান মাথা দোলায় ওপর নিচ, চোখের জল নিয়ে মুস্কি হাসছেন তিনিও। আয়ান গিয়ে দাঁড়িয়েছে মূর্তি বনে থাকা শেহজাদের পাশে, চোখ ভিজেছে তারও। যদিও বেশ কয়েকবার যারার মোবাইলে ওর ছোটবেলার ছবি দেখে সন্দেহ হয়েছিল তারও, কিন্তু ছোট রুষার মুখটা যে স্মৃতিতে স্নান, তাই ধরতে পারেনি কিছুই তখন। তবে এখন বুঝতে পারছে সবটা। যারাই ওদের রুষা। খুশিতে বলিষ্ঠ পুরুষটাও হাত পা কাঁপছে। সে তার ওই কাপা হাতেই শেহজাদ কাঁধ জড়িয়ে ধরল, চোখ মুছে হেসে বলে উঠল, কিরে বেটা, কিছু বল, বোনকে তো পেয়ে গেলি। শেহজাদ বাকরুদ্ধ, কিছু বলার মতো শক্তি যেন অবশিষ্ট নেই তার মাঝে। নীল চোখের ফেলফেলে দৃষ্টিতে যারার মুখ, তখন সবটা পরিষ্কার তার কাছে। এজন্যই হয়তো মায়ের মতো সেও যারার মুখটা কাকতালীয়ভাবে বারবার রুষার সাথে মেলাতো, স্নেহ করত নিজের বোনের মতো। কে জানতো ভাগ্য এভাবে ফিরিয়ে দেবে তার বোনটাকে তার কাছে। মরিয়ম বেগম দাঁড়িয়ে রইলেন না আর, ছুটলেন মেয়ের কাছে। পেছনে পেছনে উঠে এলেন মেহমেদও। এই বয়সে এতটা ধকল সামলে ওষ্ঠাগত শ্বাসের গতি, তবুও কাছে গিয়ে যারার মাথায় হাত রেখে ভেঙে পড়লেন কান্নায়। মরিয়ম বেগম নিজের বুকে ফের একবার জড়িয়ে ধরলেন যারাকে। নারী ছেড়া সম্পর্ক, সেই সম্পর্কের এত সহজে কি বিচ্ছিন্ন সম্ভব? যারা এতক্ষণে শান্ত হলো, নিজেও জড়িয়ে ধরল মরিয়মকে। মা মেয়ে দুজনেই ভাসলেন কান্নায়। মরিয়ম তার ধরা গলায় মন্ত্রের মতো জপে গেলেন শুধু, তুই আমার রুষা, আমার মেয়ে। আল্লাহ এতদিনে তোকে ফেরালেন মা, এতদিনে শান্ত করলেন আমার বুকটা। সবার এত হাসি কান্নার মাঝেও একজোড়া নিকোষ কালো চোখ শুধু উদ্গ্রীব ছিল শেহজাদের জন্য। দেখতে চাইছিল তার পুরুষালী গম্ভীর আননে সেই অপার খুশিটুকু। কিন্তু মানুষটা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, একটুকু নড়ল না। অনুভূতি প্রকাশ তো দূর, একটা কথাও বলল না কারো সাথে। আর সে চোখ ফিরিয়ে নেয়, শ্বাস ফেলে। তাড়াহুড়া সে করবে না, শেহজাদকে নিজ থেকে কিছু বলবেও না।
ছেড়ে দিবে তাকে তার মতো করে। অনেকক্ষণ পর ধাতস্থ হলো হাসান ভিলার সবাই। মায়ের কোলে লেপ্টে রইল ভীতু বিড়াল ছানাটির মতো যারা। মরিয়ম মেয়েকে বুকে রেখেই তাকালেন আঞ্জুমানের দিকে। বিনয়ী হেসে বলে উঠলেন, আপনার কাছে যে আমার ঋণের শেষ নেই আপা। আমার মেয়েটাকে আপনি বাঁচিয়েছেন, নিজের মেয়ের মতো করে গড়ে ফিটে মানুষ করেছেন। রুষা যে বেঁচে আছে এই আশাই তো আমরা একেবারে ছেড়ে দিয়েছিলাম জানেন। আঞ্জুমান রোজি স্মিত হাসলেন। প্রোরার মুখটা মলিন ঠেকল হঠাৎ। আভিজাত তো ভাটা পড়ল স্লান এক বেদনায়। তবুও সেসব কাউকে বুঝতে দিলেন না ভদ্রমহিলা। গলায় স্লাসটুকু গিলে আওড়ালেন, আমি কিন্তু কিছুই করিনি আপা, যা করেছে সব আপনার বৌমা। আমার আসার কথা তো এখন ছিল না, ছিল আরো 2 সপ্তাহ পর একেবারে জারার বিয়েতে। কিন্তু আপনার এই বৌমাটির জন্য আমাকে তাড়াহুড়ো করে ফ্লাইট বুক করে চলে আসতে হলো আগে ভাগেই এই ভিন দেশে। তবে বলবো ভাগ্যিস এসেছিলাম, নইলে এত মধুর একটা দৃশ্যের সাক্ষী হতাম কি করে বলুন। মরিয়মের বুক থেকে এবার মাথা তুলে রিজু হয়ে দাঁড়ালো যারা। চুল এলোমেলো, চোখের পানিতে ভেজা পুরো মুখ। তবুও দৃষ্টি ফেরালো আরশির দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে আচমকায় ঝাপটে ধরল মেয়েটাকে। আরশি হকচকায়। আচানক হামলায় পিছিয়ে যায় 2 কদম, তারপর নিজেও হেসে ফেলে। হাত তুলে রাখে জারার পিঠে, কিন্তু কিছু বলার আগেই শোনে জারার ভাঙ্গা কণ্ঠ, আমি তোকে একটু জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর সে সম্মতি দিল মাথা দুলিয়ে। মলিন হেসে ব্যতিব্যস্ত হাতে আরো শক্ত করে বুকে ঝরে ধরল ঝাড়াকে। আমি কিন্তু তোকে ভাবি টাবি রাখছি না। তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর এখন আমার বেস্ট ফ্রেন্ডই থাকবি। তাতে যদি কেউ আমাকে বকে, বকুক। জারার কথায় ভারী হওয়া পরিবেশটা হালকা হলো সহসা। সকলে হাসির শব্দ দোল খেলো হাসান ভিলার দেওয়ালে দেওয়ালে। আরশির মলিন হেসে যখন মেয়েটার চুলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তখন শেহজাদ গাঢ় চোখে পরোক্ষ করছে তার প্রিয় দর্শনীকে। একটু বলবে রুষাকে তার কাছে পাঠাতে। ছোটবেলার মতো সেও মাথায় একটু হাত বুলিয়ে দিত রুষার। ধুর, কেন বকবে? আমাদের রুষাকে কেউ বকলে আমরা বুঝি সেটা মেনে দিব? তুই আর এত কাঁদিস না তো বাবু। দেখ চোখ মুখের কি হাল হয়েছে এতক্ষণে। এভাবে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ঢোল বানালে দেখবি বিয়ের দিন একটাও ছবি সুন্দর আসেনি। আরশির কথায় এত এত হাসির আনন্দের মাঝেও ঢুকরে উঠল যারা। হাতের বাঁধন শক্ত করে ঝরঝরিয়ে কাঁদল। এই মেয়েটার কাছে যে সে বড্ড ঋণী হয়ে গেল, সে বড্ড ঋণী। আরশি না থাকলে আজও কি ফিরতে সে পারত তার পরিবারের কাছে? আয়ানের চোখের কোটরেও নেমেছিল জলের স্রোত, কিন্তু সে কাঁদলে বাকিদের হাসাবে কে? তাই তো ভারী গলায় দুষ্টুমি টেনে আরশিকে বলল, রায়বাঘিনী ননদীর মিষ্টি কথায় ভুলো না বোন। সব ননদরাই কিন্তু শুরুতে বেস্ট ফ্রেন্ডই হতে চায়। জারার কান্নাকাটি শেষ। সে চোখ মুছে আলসে নিয়ে তাকালো আয়ানের দিকে। মুখ ভার করে চোখ পাকালো, দৃঢ় গলায় শুধালো, আমি রায়বাগিনীর ননদিনী? আর সে ঠোঁট টিপল হাসি থামাতে। আয়নের মুখটা দেখার মতো হয়েছে এখন। শত হলেও এ যে না হওয়া বউ তার, এভাবে চটিয়ে দেওয়া বোধহয় ঠিক হয়নি। আয়ান সময় নষ্ট করলো না। এক চোখ বুজে তড়িঘড়ি 2 হাত 2 কানের নরম অংশ ছুঁয়ে বলল, এই সরি। আরে আমি তো মজা করেছিলাম, তুমি তো কান্নাই থামাচ্ছিলে না। আমি কি করব বলো? আঞ্জুমান ধীর পায়ে এগিয়ে এলেন জারার কাছে। মেয়েটার কাঁধে আলতো হাত রেখে মুগ্ধ চোখে তাকালেন আয়ানের দিকে। কণ্ঠ নামিয়ে মেয়েকে শুধালেন, এই বুঝি তোর বানর মশাই? যারা এতক্ষণে আলতো হাসলো, চিবুক ছেকলো গলায়, নিমিষ্ঠা দাঁতে দাঁত চেপে লজ্জা ভঙ্গিমায় মাথা দোলালো উপর নিচ। আঞ্জুমানের ঠোঁটের হাসি চওড়া হলো। জহুরির চোখ তার, মানুষ চিনতে ভুল করেন না তিনি। তাই যেন এক দেখাতেই বেশ পছন্দ হয়ে গেল তার আয়ানকে মেয়ের জামাই হিসেবে। শেহজাদ তখনও উৎসুক করতে দূরে দাঁড়িয়ে। গম্ভীর খোলসটার বাইরে গিয়ে পা চলছে না তার। কিভাবে যাবে বোনের কাছে?
মুখে না বললেও আরশি যেন বুঝে ফেলল শেহজাদের মনের অবস্থা। অমনি চোখের ইশারায় যারাকে অনুনয় করলো শেহজাদের কাছেও একটু যেতে। বেচারা যে বলতেও পারছে না কিছু। যারা বুঝলো, সাহস করে এবার এগুলো ভাইয়ের সামনে। কাছে গিয়ে ধরা গলায় ডাকলো, ভাইয়া। শেহজাদ যেন বহু কষ্টে চেপে রেখেছে চোখের পানি, বুকের হাহাকার। সবাই হাউমাউ করে কাঁদলো রুষাকে পেয়ে। আর ও কেন কাঁদতে পারলো না সবার মতো করে? তাহলে হয়তো সবার মতো ওরও বুকটা একটু হালকা হতো। কথা না শোনা জল চোখের কোণ গড়িয়ে গলা ভেজানোর আগেই সেইটুকু বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে ফেলল শেহজাদ। ভাঙ্গা চোরা কদমে নিজেও এগিয়ে এলো বোনের কাছে। একখানা হাত বহু সংকোচ আর দ্বিধা দৌড় পেরিয়ে উঠে এলো যারার মাথায়। শেহজাদ প্রায় অস্পষ্ট কণ্ঠে শুধালো, কত বড় হয়ে গেলি রে রুষা? যারা এবার আর দূরে থাকতে পারলো না ভাইয়ের থেকে। দুহাত জড়িয়ে ধরে মাথা ঠেকালো ভাইয়ের বুকে। চোখের জল বাত মানল না আর। ভাঙ্গা স্বরে বলল, তুমিও কিন্তু বুড়ো হয়ে যাচ্ছ ভাইয়া। শেহজাদ বোনের মাথায় হাত বোলাতে বোলাতে হেসে ফেলল এবার। হাসলো আরশিও। মনটা আজ কানায় কানায় পরিপূর্ণ তার। এই দৃশ্যটুকুর স্মৃতি থেকে কোনো দিন স্লান না হোক। বড় অমূল্য যে এই মানুষগুলোর হাসি মুখ তার কাছে। আঞ্জুমান প্রবণিত শ্বাস ফেললেন। মরিয়মের কাছে এসে তার দু হাত নিজের হাতের আঁচলায় নিলেন। অপরাধী গলায় আওড়ালেন, আমার উচিত ছিল সেদিন যারাকে পাওয়ার সাথে সাথে আশেপাশে থানায় যোগাযোগ করা। আপনারাও হয়তো খুঁজেছিলেন ওকে, পেয়েও যেতেন। এতগুলো দিন অপেক্ষা করতে হতো না আপনাদের ওর জন্য। কিন্তু কি করব, অমন পুতুলের মতো মেয়েটার কান্না দেখে ওকে যে আর কোলছাড়া করতে মন সায় দিল না। ওর মুখে মা ডাক শোনার এতটা লোভ তো না হলেও পারতো আমার, বলুন। মরিয়ম মাথা নাড়লেন সজোরে। বোনের মতো আঞ্জুমানকে বোঝালেন, আপনি যে ওকে আগলে রেখেছিলেন এতদিন, এটাই আমাদের জন্য অনেক অনেক। কষ্ট পাবেন না, রুষা তো আপনারও মেয়ে। আগে ওর সাথে আপনার যেমন সম্পর্ক ছিল এখনো ঠিক তেমন থাকবে। যারাও এবার ভাইয়ের বুক থেকে মাথা তুলল। সোজা হয়ে দাঁড়িয়ে ছুটে এলো নিজের মনির কাছে। মুখ ভার করে অনুযোগ করল, আমাকে পর করে দিচ্ছ মনি। আঞ্জুমান এক বুক প্রশান্তির শ্বাস ফেলল। প্রসন্ন হাসলেন যারার ভার হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে। তারপর মেয়েটার দু গালে আলতো চাপ দিয়ে বললেন, পর তো করতেই হবে। মেয়ে বড় হয়ে গেলে তাকে বিয়ে দিতে হবে না? তার উপর মেয়ের যদি আগে থেকেই পছন্দ করে রাখা কোনো বানর মশাই থাকে তাহলে তো কথাই নেই। আঞ্জুমানের কথায় আবারও লজ্জা পেয়ে গেল নীলাব্বরী। তবে বিয়ের কথা শুনে আয়ান এবার নিঃসংকোচে এগিয়ে এলো আঞ্জুমান আর মরিয়মের সামনে। গলা পরিষ্কার করে নিজের পরিচয় দিতে বিনয়ের সাথে বুকে এক হাত রাখলো। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। কিন্তু বেচারা বেখেয়ালে বলে ফেলল, আসসালামু আলাইকুম মনি। আমি বানর না, মানে আয়ান হান্টার, ইন্সপেক্টর জেনারেল অফ NYPD। আঞ্জুমান হেসে সালামের উত্তর দিলেও মাথায় হাত যারার। আয়ানের চেহারা শঙ্কিত। যারার দিকে আর চোখে তাকে কাঁদো কাঁদো স্বরে আওড়ালো, আসলে প্র্যাকটিস নেই তো। পরিবারের আর ভুল বলবো না, প্রমিস। তবে সবাই আয়ান যারাকে নিয়ে মাতামাতি করলেও শুধু বসার ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দাঁতে দাঁত পিষে গেল অ্যামেলিয়া। এই বাইরের লোকগুলো কিনা এই পরিবারের এত কাছের মানুষ হয়ে গেল চোখের পলকে। আর সে কেউ নয়, কই তার কথা তো কেউ জিজ্ঞাসাও করলো না একবারও। ঠিক তখনই তার মুঠোফোনে এলো একটা দুঃখের বার্তা। এমি রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো হাতে থাকা মোবাইলের স্ক্রিনে। মেসেজটি এসেছে একটি অপরিচিত নাম্বার থেকে। সেখানে লেখা, শত্রু বন্ধু, কথাটা জানো তো? ক্যাফে নিউ ইয়র্ক, আগামীকাল ঠিক বিকাল 5টায়। আমি অপেক্ষায় থাকবো। আয়ানকে যেতে দেওয়া হয়নি তার বাসায়। সে নিজেও যে খুব একটা যেতে চেয়েছে তা নয়, কারণ যারা এখন থেকে হাসান ভিলাতেই থাকবে ওদের বিয়ের আগ অবধি। বিয়ের আলোচনা হবে আগামীকাল। খুব সম্ভবত এ সপ্তাহের শুক্রবারেই আয়োজন করা হবে আকদের।
অবসান ঘটবে এই মিষ্টি প্রতীক্ষার, কিন্তু সমস্যা একটাই, মেহমেদ হাসান তিনি নাকি এই 1 সপ্তাহ পরীক্ষা নেবে আয়ানের। একমাত্র মেয়ের বিয়ে, সে তো আর যেমন তেমন কারোর সাথে দিতে পারেন না, যতই সে মেয়ে আগে থেকে পছন্দ করে রাখুক পাত্র। আয়ানকে এই 1 সপ্তাহ নাওয়া খাওয়া ঘুম সব করতে হবে হবু শ্বশুরের সাথে। আয়ান তাতেও হাসি মুখে রাজি। বাটারফ্লাইকে নিজের করে পেতে সে জান পর্যন্ত বাজি রাখতে জানে, আর এ তো সামান্য নিজের যোগ্যতার পরীক্ষা। তার থেকেও বড় কথা, সে যারা আশেপাশেই থাকতে পারবে এই 1 সপ্তাহ। আর কি চাই জীবনে? আঞ্জুমান জার্নি করেছে, ধকল কাটাতে রাতের খাওয়া দাওয়ার পরই তার রুম গুছিয়ে দিল আরশি। ঘুম প্রয়োজন তার। ওইদিকে মরিয়ম জেদ ধরেছে আজ সে মেয়েকে সাথে নিয়ে ঘুমাবে। অগত্যা মেহমেদ হাসানকে পাঠিয়ে দেওয়া হলো আয়ানের ঘরে। মেহমেদ হাসানও না করলেন না। এই সুযোগে ছেলেটাকে বেশ নাকানি চুপানি খাওয়ানো যাবে। এই বদ পুলিশটার তার মেয়েকে তার থেকে কেড়ে নেওয়ার ধান্দা এত সোজা নাকি? মরিয়ম যারাকে নিয়ে বিছানায় বসতেই ছুটে এলো আরশি। আদুরে বিড়ালের মতো মরিয়মের কোলে মাথা রেখে আবদার ছুড়ল, এক মেয়েকে পেয়ে অন্য মেয়েকে ভুলে গেলে চলবে? আমি বুঝি ঘুমাবো না তোমাদের সাথে? মরিয়ম বেগম আরশির কথায় হেসে শুধালেন, তা আপনি যে ঘুমোতে এসেছেন, আপনার সাহেবের থেকে অনুমতি নিয়ে এসেছেন? আরশি আনমনি আওড়ালো, কে সাহেব? কার কথা বলছো বলো তো? আমি কেন তোমার কাছে শোয়ার জন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে যাব? মায়ের সাথে শোয়ার জন্য পারমিশন লাগে বুঝি? যারা ঠোঁট টিপে হাসি আটকালো। সাহেব মানে তোমার মহামান্য স্বামী। নিয়েছিস পারমিশন আমার ভাইয়ের থেকে? আমার ভাই পারমিশন না দিলে তো আমিও তোকে শুতে দিচ্ছি না এখানে। নেভার। অমনি উঠে এলো আরশি, যারার দিকে তাকিয়ে বলল, আর তোমার স্বামী, তার খোঁজ নিয়েছো? গিয়ে দেখো বাবাকে রুমে ঢুকতে দেখে কেমন ঘামছে বেচারা। পরীক্ষায় পাশ ফেলেরও তো একটা ব্যাপার আছে নাকি? যারা পাত্তা দিল না সে কথায়। বাবা যা খুশি করুক, দিন শেষে মানুষটা ওর হলেই হলো। মরিয়ম বেগম বিছানা বালিশ ঠিক করতে করতে বললেন, আয়ানটাকে তো ছোট থাকতে যেই জিজ্ঞেস করতাম তুমি বড় হয়ে কাকে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে রুষাকে দেখিয়ে দিত। আর এই নিয়ে সায়ানের কি রাগ, সে কিছুতেই বোনের বিয়ে দেবে না। আর আয়ানও হয়েছে তেমন, বন্ধু রেগে যাচ্ছে দেখে আরো বেশি করে বলতো, আমি তো বিয়ে করলে রুষাকেই বিয়ে করব। পারলে আটকে দেখাস তুই। যারা আগ্রহী হয়ে শুধালো, তারপর আর কি? আয়ানকে মারতে তার পিছু পিছু ছুটতো তোর ভাই। অমনি যারা আরশির দিকে ঘুরে বলে উঠল, কি পাজি লোক দেখেছিস? ছোটবেলায় যাকে দেখতো তাকে বিয়ে করতে চাইতো। আরশি হেসে যাচ্ছে সমানে। পান পাতার মতো ঢলঢলে মুখটা লাল হয়ে এসেছে তার হাসির তোড়ে। হাসি থামিয়ে নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে, তখনই মোবাইলে এসে ঢুকলো একটা মেসেজ। কপাল গুটিয়ে সেদিকে তাকাতেই হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার। গুটিয়ে রাখা কপাল টান টান করে দেখলো স্ক্রিনে উঠে আসে শেহজাদের নাম। যদিও জাম্বুমান দিয়ে সেভ করে রেখেছে, তবুও এই মানুষটার একটা ফোন, একটা মেসেজ আজকাল বড্ড বুকে কাঁপন ধরায় ওর। আশেপাশে থাকলে গলা শুকিয়ে আসে, লাজে রাঙা হয় লাজবন্দি। তারপর আবার মনোযোগী হলো মেসেজটাতে। রুমে এসো। আরশি ঠোঁট বাঁকালো। কেন? সে কেন আসবে এখন তার থিসিসের কাছে এগিয়ে দিতে? এসব মনে মনে ভেবে মুস্কি মুস্কি হাসলো সে। তারপর রিজু হয়ে বসে লিখে পাঠালো, কেন আসলে আমার আদর করবেন বুঝি? চুমু খাবেন আমার গালে? আমি আজ কত কত কাজ একা একা করে ফেললাম। আপনার তো উচিত আমাকে একটা নয় অনেকগুলো চুমু খাওয়া, চুমুতে চুমুতে ভরিয়ে দেয়া আমার গাল, কপাল, চোখ, ঠোঁট। বাকিটুকু আর লিখলো না আরশি, এটুকু পাঠালো। এতেই যে হেসে কুটি কুটি হচ্ছে মেয়েটা ভেতরে ভেতরে। আর কিছু লিখলে নিজেই না শব্দ করে হেসে ফেলে। এতক্ষণ পর শেহজাদ লিখে পাঠালো কিছু, তুমি আসবে? তুমি আসবে, ব্যাস মাত্র দুটো শব্দ, আর কিছু না। আরশি গাল ফোলালো অভিমানে। গাল ফুলিয়ে রেখেই লিখে পাঠালো, আমি আসবো না, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আজ মা আর রুষার সাথে ঘুমাবো।
মেসেজটা পাঠিয়ে তো দিল, কিন্তু মিনিট খানেক আর শ্বাস চলল না আশির। দম আটকে বসে রইল ফিরতি মেসেজটা পাওয়ার আশায়, কিন্তু মেসেঞ্জারের ওই 3টে ডট বেশ অনেকক্ষণ ভেসে টেসে গায়েব হয়ে গেল শেষমেশ। তারপরও একেবারে অনলাইন থেকে গায়েব হয়ে গেল শেহজাদ। ফিরে গেল আরশিকে দ্বিধান্বিত সাগরে। বিপাকে পড়ল মেয়েটা, চিন্তায় ভাস পড়ল কপালে। কিছু বলবেন না কেন উনি? তবে কি রেগে গেল মানুষটা? যারা এতক্ষণ পাশে বসে খেয়াল করছিল সবটাই আরশিকে কপাল কুঁচকে বসে থাকতে দেখে ভ্রু নাচালো, গলা পরিষ্কার করে শোধালো। স্বামীর সাথে কথা হয়ে গেলে একটু আমার দিকেও তাকান ম্যাডাম। মরিয়ম হেসে মনোযোগ দিলেন ওদের জন্য বিছানা ঠিক করতে। আরশি হুঁশ ফিরল অমনি, নিজেও দুষ্টুমি করে শোধালো। খুব, তাই না? আমাকে পচানো? যারা মিষ্টি হেসে কাছে টেনে নিল আরশিকে, 2 হাতে পেছন থেকে জড়িয়ে ধরল শক্ত করে, গালের উপর টুক করে একটা চুমু রেখে বলল, তুই তো আমার বোন, বান্ধবী, সোলমেট, সব কিছু। তোকে আমি পচাতে পারি? যারার বাহুডোর থেকেই হেসে উঠল আরশি, কিন্তু সেই হাসি টিকল না বেশিক্ষণ। ওদের খুনসুটির মধ্যেও রুমের দরজার সামনে এসে উপস্থিত হলো এক বিশাল ছায়ামূর্তি। অফ হোয়াইটের শার্ট প্যান্ট আর চোখ পাতলা সোনালি ফ্রেমের চশমা, আর মানুষটাকে দেখেই ধক করে উঠল আরশির বুক। পকেটে হাত রেখে ডোর ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়েছে শেহজাদ, মুখভঙ্গি নির্বাক, যেন ভেতরে কি চলছে কি এই মানুষের সেটা বোঝা দুরূহ নয়, অসম্ভব। মরিয়ম ছেলেকে খেয়াল করতেই শুধালেন, কিরে, এই সময় এই রুমে এলি যে? কিছু লাগবে তোর? যারা হাসছে মিটিমিটি। আরশি ফেল ফেল চোখে তাকিয়ে আছে শুধু, তার ডাগর চোখে অপার বিস্ময়কে উপেক্ষা করে মানুষটা তাকালো মায়ের দিকে, জলত গম্ভীর গলায় বলতে চাইল, তোমাদের দেখতে এলাম। কিন্তু আর মনেই বলে ফেলল, আরশিকে লাগবে। বিস্ময়ের চূড়ায় নিয়ে ফেললো মেয়েটাকে। যারা আর মরিয়ম হাসছিলেন মিটিমিটি। সেদিকে তাকাতেই যে কি ভীষণ লজ্জায় পড়ল আরশি, সে কথা কি একবারও বুঝতে পারছে মানুষটা? আরশি গুটিয়ে গেল ভেতরে ভেতরে। কি দরকার ছিল ওনার এখানে আসার? আরশি তো ভয়ে পা রাখেনি সারাটা সন্ধ্যা শেহজাদের রুমে। যদি রাগ দেখায় মানবটা ওকে, যদি বলে উঠে, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেললে, এ কদিনে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না আমাকে রুষার ব্যাপারে? তাই তো কোনো রকমে এড়িয়ে যেতে চাইছিল শেহজাদকে। তার উপর সে শেহজাদের পাশে না থাকলে উল্টো আরো আরামসে ঘুমাতে পারতো জাম্বুবানটা। আর সে যে হারে হাত পা ছড়ায় ঘুমের ঘোরে। বেশ তো, নিয়ে যা তোর বউকে। আমরা তো আটকে রাখিনি তাকে যে তুই উদ্ধার করে নিয়ে যেতে এমন ব্যস্ত হয়ে ছুটতে এলি। চকিত ভাবনায় সুতো ছিল আরশির। মরিয়ম যে মেকি থমথমে গলায় দুষ্টুমি করছে সেটা বাকি 2 রমণী ধরতে পারলো, শেহজাদ ধরতে পারলো না মোটেও। হতভম্ব বনে গেল তার নিরেট মুখখানা। অপ্রস্তুত হলো বটে। রিজু হয়ে দাঁড়িয়ে চোখের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে সোজা করলো। হতভম্ব ভাবটা কাটতেই গলা পরিষ্কার করে বলে উঠল, আসলে কাল সকাল সকাল আমাকে ক্লাস নিতে যেতে হবে ভার্সিটিতে। দেরি করে ঘুমোলে টাইম মতো উঠতে পারবো না আমি। অত থমথমে কথাগুলোর ভেতরেও শেহজাদের কণ্ঠের ব্যাকুলতা বুঝতে সময় নিল না ওরা। বিশেষ করে মরিয়ম তো বেশ মজা পেলেন ছেলের এমন অবস্থা দেখে। নিজেও দুষ্টুমি করে আওড়ালেন, সে কি রে, তাহলে তো আসলেই অনেক দেরি হয়ে গিয়েছে। অমনি যেন একটু আশার আলো দেখল শেহজাদ। চোখ মুখে আগ্রহ নিয়ে মায়ের দিকে তাকাতেই মরিয়ম বললেন, তোর যেহেতু কাল সকালে ক্লাস আছে, তুই আর বেশিক্ষণ জেগে থাকিস না, গিয়ে শুয়ে পড়। আমি রবিনকে দিয়ে তোর জন্য দুধের গ্লাস পাঠিয়ে দেব। কিন্তু আর কোনো কথা নয়। তুই কিন্তু বড্ড অনিয়ম করছিস আজকাল সায়ান। এই খাওয়া দাওয়ার জন্য 2 ভাই বোনকে একটা কানমলা না দিলেই আর হচ্ছে না নাকি? দুটোতে কি চেহারা বানিয়েছে দেখেছিস আরশি? আরশি আর সেসব দেখার সময় কই। সে তো শেহজাদের চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। থেকে থেকে কি ভীষণ ব্যথায় মুচড়ে উঠছে বুকটা।
আহারে আহারে, মানুষটা এত বড় একটা ধাক্কা খেয়ে গেল। শেহজাদ গেল না, ঠায় দাঁড়িয়ে রইল এক জায়গায়, যেন পা দুটো আটকে দিয়েছে সেই সুপার গ্লু লাগিয়ে। মরিয়ম তাগাদা দিলেন ফের। কি রে, যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর না উঠতে হবে সকাল সকাল? এবার আর থাকতে পারল না শেহজাদ, লজ্জার মাথা খুইয়ে মরিয়মকে বলেই উঠল, আরশিকে নিয়ে যাই। নিয়ে যাবি? শেহজাদ ঢোক গিলল। নিয়ে যাবে মানে? শুধু বোনের সামনে নিজেকে সামলে নিচ্ছে সে, নয়তো হাতটা তো সেই কখন থেকে নিষ্পিস করছে একজনকে এক ঝাটকায় করে তুলে ফেলার জন্য। শেহজাদকে জ্বালানো, তাই না? ইচ্ছু করে রুমে না যাওয়া, একবার শুধু একা পেয়ে নেকি এই একজনকে সে। তারপর মরিয়ম বেগম হাসি লুকিয়ে দুঃখী দুঃখী করলেন গলাটা, বললেন, কিন্তু আরশি তো আজ ও ঘরে যাবে না বলল, আমার সাথে ঘুমোবো। তো কি বলেনি? মায়ের এমন অভিনয়ে যারা ঠোঁট টিপে হাসলেও আশির হাসি পেল না মোটেও। তাকিয়ে দেখতে লাগলো শেহজাদের অসহায় মুখখানা, কেমন ক্ষণে ক্ষণে ঝটকা খাচ্ছে বেচারা। আশি কি গিয়ে একটু আদর করে দেবে তাকে? গাল দুটো টেনে দিয়ে বলবে, আপনি বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে থাকলে আপনার গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে হামলে পড়ে চুমু খাই। তবে আরশি কিছু বলতে পারলো না। ঝাঁপিয়ে পড়ে চুমুর আইডিয়াটাও বাদ দিতে হলো করুণ মুখে। এত দিন যে মানুষ তাকে এত এত জ্বালালো, তাকে অল্প একটু জ্বালা ফিরিয়ে দিলে মন্দ হবে না। থাকুক দাঁড়িয়ে বউকে নিয়ে যাওয়ার জন্য, পাটা একটু ব্যথা হোক তার। আরশিকে 3 বছর ধরে দিয়ে যাওয়া কষ্টগুলো ওই একটা চিঠিতে থোড়াই কমে যাবে ওর। যারা পাশ থেকে ফিসফিস করে বলল, আহারে, ভাইটা আমার কি গোবেচারা হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, তাকে কেউ তার বউ দিল না। এই কষ্ট আমি বোন হয়ে কি করে দেখি? তারা ব্যবস্থা করছি। যারা কি ব্যবস্থা করবে সেটা বুঝে ওঠার আগেই আরশি থমকালো। শুনলো যারা মরিয়মকে ডেকে বলছে, ভাইয়া মনে হয় কিছু একটা খুঁজে পাচ্ছে না মা, তাই বোধ হয় আরশিকে ডাকতে এসেছে, তাই না ভাইয়া? মরিয়ম মুখে ছদ্ম বিস্ময় লুকিয়ে তাকালেন ছেলের দিকে, শুধালেন, ওমা, সে কি? দাঁড়া দাঁড়া, আমি রবিনকে পাঠাচ্ছি। আরশিনা জিনিস খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যায়, তারপর দেখা গেল আর আসতে পারলো না মেয়েটা আমাদের কাছে। গল্পগুলো মিস করে ফেলবে না। আমি রবিনকে পাঠাচ্ছি, দাঁড়া। রবিন আঙ্কেল তো ঘুমিয়ে পড়েছেন মা, আর যে খোয়া গেছে তা আরশি ছাড়া কেউ খুঁজে দিতে পারবে না ভাইয়াকে। ইমার্জেন্সি সিচুয়েশন, আরশিকেই যেতে হবে, জিনিস খুঁজে দিয়ে আবার চলে আসবে। ও এইমাত্রই বললো আমাকে। কখন বলল? আমি তো শুনিনি। কানে কানে বলেছে। তারপর ফট করে আরশির দিকে তাকালো যারা, দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো, ভাইয়াকে জিনিস খুঁজে দিয়ে আবার চলে আসবি। আজকে কিন্তু আমাদের অনেক গল্প করার বাকি। আমি আর মা কিন্তু ঘুমোবো না তুই না এলে। আরশি ফ্যাল করে তাকিয়ে রইল তার ননদ আর শাশুড়ির মুখের দিকে। কি সাংঘাতিক ঢপবাস এরা দুজন। মেয়েটা ঢোক গিলল। একেই তার যেতে ইচ্ছে করছে না এখন আর রুমে। সারা দিনের কাজে দৌড়াদৌড়িতে পা দুটো টন করছে ব্যথায়। তার উপর রুমে নিয়ে গিয়ে না ইন্টারোগেশন শুরু করে দেয় তাকে এই জাম্বুবানটা। আরশি হ্যাঁ না করার সুযোগ পেয়ে ওঠার আগেই তুমুল প্রতিবাদ জানালো শেহজাদ। এই যে বোনের কথা শুনে এক প্রকার আতকে উঠল এত বড় মানুষটা। তার কোনো প্রকার প্রমাণ লুকানোর চেষ্টা না করেই বলে উঠল, তোমরা ঘুমোবে না মানে? শুনলি না রুষা কি বলল? রাতে গল্প করব তো আমরা। হোয়াট? গল্প অন্যদিন করা যায় না, আজকেই করতে হবে? আর করলেও বা আরশিকেই কেন লাগবে তোমাদের? এভাবে বলতে পারলি মাকে সায়ু? আমরা একটু তোর বইয়ের সাথে গল্পও করতে পারবো না? আরশি ব্যথাটা ভুলে গেল। মরিয়মের অভিনয় আর শেহজাদের করুণ অবস্থা দেখে দম ফাটা হাসি পেল তার। তার উপর মা এই মাত্র কি নামে ডাকলেন তাকে? আয়ু। ও মাই গড! আরশি একটু শব্দ করে হাসতে পারছে না কেন? জাম্বুবানটা যাবে কখন এখান থেকে? ওকে ফাইন, গল্প করো তোমরা, আমি চলে গেলাম। চলে যা, আমি তো যেতেই বলছি তোকে কখন থেকে। সত্যি সত্যি চলে গেলাম। সত্যি সত্যি চলে যা, কাল সকালের আগে আর আসিস না। তোর জন্য আমাদের
কনসেন্ট্রেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে, গল্পে ফোকাস চলে যাচ্ছে বারবার। মরিয়ম আর যারা দুজনেই এমন চেহারায় বানিয়ে রাখলো যেন তারা আসলেই ভীষণ সিরিয়াস শাহজাদকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে, যেন আসলেই আরশিকে ছাড়া তাদের গল্পের আসর জমবে না, আরশিকে লাগবেই। তবুও শেহজাদ হার মানল না, বউ না নিয়ে সে নড়ছে না। মরিয়ম আরও কিছু বলার জন্য মুখ খোলার আগেই ব্যস্ত কদমে রুমে ঢুকলো শেহজাদ। এগিয়ে আসতেই হড়বড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরশি। শেহজাদ যেন তার নিঃশ্বাসের চাইতেও কাছাকাছি এলো চোখের পলকে, শক্ত হাতে চেপে ধরলো ওর নরম হাতখানা। আরশি সেদিক থেকে চোখ তুলে ওই গাঢ় নীল চোখ জোড়ায় দৃষ্টি ফেলতেই স্বর নামালো শেহজাদ। চাঁদের মতো স্নিগ্ধ মুখখানা টানলো তাকে বড্ড, ঘোর লাগা কণ্ঠে বলল,